এভরিওয়ান। আমাদের পরিবেশ রসায়নের আমরা লাস্ট আপনাকে 1 10 পর্যন্ত করাইছিলাম। তো আজকে আপনাকে আর কিছু এমসিকিউ করে দিব, যেগুলো আপনার জন্য একটু হেল্পফুল হবে। আচ্ছা, তো 111 এটা 21 আসছে রাজশাহী বোর্ডে। আর বোর্ডগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, যে কোনটা আসলে কোন বোর্ডে আসছে। প্রথম প্রশ্ন, দুই অনু পানি, পানির সাথে HCl বিক্রিয়া করছে, বিক্রিয়া করে H3O, আসলে এখানে H3O প্লাস হবে, হ্যাঁ, H3O প্লাস আর বি উৎপন্ন করছে। তো প্রথম প্রশ্ন আমাকে বলছে যে আসলে বি এর সংকেত কোনটা। তো H2O, সে আপনার এখান থেকে একটা হাইড্রোজেন রিসিভ করে H3O প্লাস হয়ে গেছে। তাহলে এখানে বাকি থাকা কি উচিত, আসলে এখানে আসলে Cl মাইনাস থাকা উচিত। বি যেটা মূলত, এটা মূলত হচ্ছে Cl মাইনাস বা হচ্ছে আমাদের ক্লোরাইড আয়ন। তাহলে আমাদের বি এর সংকেত কোনটা? বি এর সংকেত হচ্ছে Cl মাইনাস। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্দীপকের H2O হলো H2O কি? H2 দেখেন, এখানে HCl যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা তো অ্যাসিড আমরা জানি, এটা হচ্ছে অ্যাসিড, তাহলে এটা হচ্ছে আমাদের একটা বেস, হ্যাঁ। তাহলে প্রথম অপশন দিছে H2 হচ্ছে একটা অনুবন্ধী অম্ল। না, এই জায়গাতে H2 হচ্ছে আমাদের বেস, মানে হচ্ছে ক্ষারক, হ্যাঁ, চিত্র অনুযায়ী, মানে সরি সমীকরণ অনুযায়ী H2 হচ্ছে আমাদের বেস বা হচ্ছে ক্ষারক। আচ্ছা, H2 এর অনুবন্ধী ক্ষারক, আচ্ছা H2 হচ্ছে আপনার এইটা, তাহলে H2 এর অনুবন্ধী ক্ষারক আসলে কোনটা? H3O প্লাস। এখানে অপশন কিছুটা বাকি আছে, অনুবন্ধী ক্ষারক হচ্ছে H3O প্লাস। আচ্ছা, এটি প্রোটন প্রদানে সক্ষম না। এই জায়গাতে আমাদের যে H2 যেটা ছিল, সে আসলে প্রোটন প্রদান করে নাই, সে বরঞ্চ প্রোটন গ্রহণ করছে। ঠিক আছে, সে মূলত প্রোটন গ্রহণ করছে, তো এই জন্য 3 নম্বর অপশন যেটা, এটা আমাদের সক্ষম হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বাদ। তাহলে আমাদের আসলে উদ্দীপক অপশন কোনটা সঠিক? অপশন আসলে শুধুমাত্র 2 সঠিক, আর একটাও সঠিক না, বাট আসলে এখন আর একটাও নাই, হ্যাঁ। এই জায়গায় উত্তর সঠিক হচ্ছে আমাদের শুধুমাত্র 2 নম্বরটা। পরের প্রশ্ন, এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 1.43 গ্রাম। তাহলে গ্যাসটা আসলে কি? তো গ্যাসটা আসলে কি, এটা বোঝার জন্য আমাকে তার আণবিক ভর বের করতে হবে। তো আমরা জানি এসটিপিতে আয়তন হচ্ছে আপনার 22.414 লিটার, ঠিক আছে। তাহলে আমি যদি আপনাকে বলি যে 1 লিটারের আপনার ভর হচ্ছে 1.43 গ্রাম, সুতরাং আমাদের 22.414 এর ভর কত হবে অ্যাকচুয়ালি? 1.43 ইন্টু হচ্ছে 22.414, আমরা আসলে ঠিক হচ্ছে 1.43 ইন্টু হচ্ছে 22.414। আচ্ছা, আমাদের আসতেছে হচ্ছে 32, এখানে টোটাল আসছে হচ্ছে আমাদের 32। তো 32 আসলে কার ভর আসলে? তো আমরা তো জানি 32 আসলে হচ্ছে অক্সিজেনের ভর, হ্যাঁ। তাহলে গ্যাসটা মূলত হচ্ছে আমাদের অক্সিজেন। পরের প্রশ্ন, আপনাকে বলছে হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা কত? আচ্ছা, উৎক্রম তাপমাত্রা নিয়ে আপনাকে কথা বলি। উৎক্রম তাপমাত্রা যেটা, এটা মূলত হচ্ছে আপনার জুল থমসন ইফেক্ট। আপনাদের দেখবেন বইয়ে একটা টপিক আছে, ছোট একটা টপিক, যে জুল থমসন ইফেক্ট আর কি, হ্যাঁ। এই জুল থমসন ইফেক্ট মূলত গ্যাসকে আপনার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ক্রমাগত সংকোচন প্রসারণের মাধ্যমে তার তাপমাত্রাটা কমায় নিয়ে আসে, সেই গ্যাসটাকে তরলে পরিণত করতে হয় আর কি। তো উৎকম তাপমাত্রা হচ্ছে আপনার এমন একটা তাপমাত্রা, আপনার যেই তাপমাত্রা থেকে কম তাপমাত্রায় নিয়ে সেই গ্যাসটাকে হচ্ছে আপনার জুল থমসন ইফেক্ট প্রয়োগ করতে হয় আর কি। তো হিলিয়াম আর হাইড্রোজেন, এদের জন্য আপনার উৎক্রম তাপমাত্রা খুবই আপনার কম হয় আর কি, হ্যাঁ, মানে অনেক কম, যেটা আসলে গেইন করা খুবই টাফ। যেমন হিলিয়ামের জন্য উৎক্রম তাপমাত্রা হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে হিলিয়ামের জন্য। আর -80 ডিগ্রি সেলসিয়াস যেটা, এটা মূলত হচ্ছে হাইড্রোজেনের জন্য। ঠিক আছে, তো এই দুইটা মান মুখস্থ রাখেন। হিলিয়ামের জন্য হচ্ছে -240 ডিগ্রি সেলসিয়াস, আর হাইড্রোজেনের জন্য হচ্ছে আপনার -80 ডিগ্রি সেলসিয়াস। এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে আসলে কোনটার উৎক্রম তাপমাত্রা কত। ঠিক আছে, আচ্ছা। 115 নাম্বার, V1 সমান সমান হচ্ছে V0 প্লাস V0T ডিভাইডেড বাই 273। আচ্ছা, এটা চার্লসের সমীকরণ আর কি। তো এই সমীকরণে V0T ডিভাইড বাই 273 কে বলে, আচ্ছা V0T ডিভাইড বাই 273, আচ্ছা এখানে একটু এর মিস্টেক আছে। এই V0T, এটিটা হবে না, হ্যাঁ। V0 বাই 273 যে জিনিসটা, এটাকে আসলে বলা হচ্ছে আপনার আয়তন প্রসারাঙ্ক, হ্যাঁ। V0 বাই 273 এটাকে বলা হয় হচ্ছে আয়তন প্রসারাঙ্ক। তো এই জিনিসটা মনে রাখবেন। আচ্ছা, পরের প্রশ্ন, H2CO3, এটা আপনাকে দেওয়া আছে। এই বিক্রিয়ায় H2CO2, আসলে H2CO2 বলতে এখানে কিছু আছে, এখানে H2 কোনো কিছু নাই, H2CO3 হইতো আর কি। আসলে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, রিয়েলি সরি ফর দ্যাট। আচ্ছা, এত এর অনুবন্ধী ক্ষারক কোনটা? তো আপনার অনুবন্ধী ক্ষারক বানাতে হলে আমরা কি বলছিলাম? অনুবন্ধী ক্ষারক বানাতে হলে আপনাকে জাস্ট সিম্পলি একটা হাইড্রোজেন ছেড়ে দিতে হবে, হ্যাঁ। আপনাকে সিম্পলি একটা হাইড্রোজেন ছেড়ে দিতে হবে।
ক্ষারক বানাতে হলে যদি আপনি হাইড্রোজেন ছেড়ে দেন, আসলে যদি হাইড্রোজেন ছেড়ে দেন তাহলে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে হচ্ছে HCO3 মাইনাস। হ্যাঁ, তারপর এখানে HCO3 মাইনাস কে আছে? এটা দেখেন বাইকার্বনেট HCO3 মাইনাস, এটা হচ্ছে আমাদের অনুবন্ধী ক্ষারক, তাহলে অপশন হচ্ছে HCO3 মাইনাস। ঠিক আছে। আর যদি এখানে আপনাকে অ্যাসিডের কথা বলতো তাহলে আপনি কি করতেন? আপনি উল্টা একটা অনুবন্ধী অ্যাসিডের কথা বললে আপনি একটা H প্লাস যুক্ত করে দিতেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের হুয়ের মতে আর্সেনিকের পরিমাণ কতটুকু আর কি। তো দেখেন আমাদের আসলে আর্সেনিকের যে টপিকটা সেটা আসলে নাই, এটা আসলে আপনাদের শর্ট সিলেবাসে নাই, মানে যদি আপনাদের কিছু আংশিক দিচ্ছে পুরোটা দেয় না। তো আপনি জেনে রাখেন যে সহনীয় মাত্রা হচ্ছে 0.05 ppm আর কি। ওকে, কোনটা লুইস অ্যাসিড? আপনি এতক্ষণ করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে আমাদের লুইস অ্যাসিড কারা। লুইস অ্যাসিড হচ্ছে এমন অ্যাসিড যারা হচ্ছে আপনার মূলত H প্লাস গ্রহণ করতে পারে আর কি। তো এখানে আমাদের BCl3 যেটা BF3 বা BCl3 বোরনটা অষ্টক সম্পূরণ হয় না, সে মূলত হচ্ছে আপনার একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেজন্য সে হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। আচ্ছা, OH এর অনুবন্ধী অম্ল কোনটি? যে মাত্র আপনাকে বললাম, আপনি জাস্ট কি করবেন, একটা প্রোটন যুক্ত করে দিবেন, এটার মধ্যে একটা প্রোটন যুক্ত করে দিবেন, যুক্ত করে দিলে আপনি তার অনুবন্ধী অম্ল পেয়ে যাবেন। তো আমরা যদি OH মাইনাস একটা প্রোটন যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে H2O। ঠিক আছে। তো H2O যেটা, এটা হচ্ছে এর অনুবন্ধী অম্ল। আচ্ছা, পানির অস্থায়ী ক্ষরতার জন্য কোনটি দেয়? দেখেন পানির অস্থায়ী ক্ষরণতার জন্য আপনার বাইকার্বনেট, হ্যাঁ কার্বনেট আর হচ্ছে বাইকার্বনেট, এরা হচ্ছে দায়ী, কারণ আপনাকে বলে দিচ্ছে হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তো অস্থায়ী ক্ষরতার জন্য আপনি যদি এটাকে পানি দিয়ে আপনি গরম করেন, তো গরম করলে আসলে দেখা যাবে যে আপনার ইয়াগুলো উপর দিকে উঠে গেছে, হ্যাঁ বুদবুদ গুলো উপর দিকে উঠে গেছে। কার্বনেট লবণ অথবা হচ্ছে বাইকার্বনেট লবণ, এরা মূলত হচ্ছে আপনার এই কি বলে এটাকে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী আর কি। তো আমাদের এখানে কার্বনেটও দিয়ে দিচ্ছে, বাইকার্বনেটও দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো কার্বনেট আর বাইকার্বনেটের মধ্যে দুইটা সঠিক উত্তর। এখানে মাল্টিপল অপশন কেন দিলে আমি জানি না, তো দুটো যদি আপনাকে দিয়ে দেয় আপনি বাইকার্বনেটটা নিয়ে। হ্যাঁ, বাইকার্বনেটটা আসলে খুব ইজিলি আরো এটা থেকেও আপনার আরো ইজিলি তার ক্ষরতাটা দূর করে ফেলা যায় আর কি। ওকে, তারপর প্রশ্ন 41 নাম্বার, অ্যামাগা বক্রের মূল ভিত্তি কোনটা? হ্যাঁ, অ্যামাগা বক্র আসলে আপনার বয়লের সূত্র যেটা ছিল না, ওই বয়লের সূত্রের উপর ভিত্তি করে মূলত আপনার প্রস্তুত ছিল আর কি। আপনি দেখবেন অ্যামাগা বক্রের যে গ্রাফটা ছিল, এদিক বরাবর থাকে হচ্ছে পিবি, আর এদিক বরাবর খুব সম্ভবত আপনার পি থাকে আর কি। হ্যাঁ, এদিক বরাবর খুব সম্ভবত পি থাকে। তাহলে এটা মূলত আসলে বয়লের সূত্রেরই কনসেপ্ট, যে বয়লের সূত্র অনুযায়ী এই পিবি সমান সমান হচ্ছে কে, এটা বয়লের সূত্রের একটা কোর কনসেপ্ট ছিল। তো পিবি সমান সমান যদি কে হয় আমরা বলতে পারি বি প্রপোর্শনাল টু হচ্ছে 1/p। ঠিক আছে। তো অ্যামাগা বক্রের মূল ভিত্তি আসলে হচ্ছে ক নম্বরটা, ভি প্রপোর্শনাল টু 1/p। তারপর প্রশ্ন আমাদেরকে এটা ডালটনের আংশিক চাপ সূত্র থেকে দিচ্ছে। তো বলছে যে মিশ্রণের মোট চাপ কত। হ্যাঁ, আসলে এই দুইটা পাত্রকে একসাথে অ্যাটাচ করা হয় নাই, অ্যাটাচ না করে এদের মধ্যে যে গ্যাস ছিল সেই গ্যাসগুলোকে ভিন্ন একটা পাত্রে নেওয়া হয়েছে। আবার প্রত্যেকের তাপমাত্রা সমান, তো ভিন্ন একটা পাত্র যদি নেওয়া হয় তাহলে আমাদের সূত্রটা আসলে কি থাকবে? তো মোট চাপের ফর্মুলা পি সমান সমান হচ্ছে P1V1 প্লাস P2V2 ডিভাইড বাই হচ্ছে আমাদের ভি। আমরা যে ডাটা এখানে বসাই, P1, এই যে এখানে P1 এর ডাটা হচ্ছে এগুলা। P1 হচ্ছে আমাদের 0.8 অ্যাটমসফিয়ার, V1 হচ্ছে 1, আর P2 হচ্ছে আমাদের 0.7 অ্যাটমসফিয়ার, আর V2 হচ্ছে 1। আর নিচে হচ্ছে অনেকে করবে কি 1+1 যোগ করে দিবে, হ্যাঁ বাট অ্যাকচুয়ালি না, আপনি নতুন একটা পাত্রে নিয়ে গেছেন যার ভি হচ্ছে 1.5 লিটার, তো আমরা এখানে বসাচ্ছি হচ্ছে 1.5। তারপর দিয়ে ক্যালকুলেশন করেন 0.8 প্লাস 0.7, 1.5 ডিভাইড বাই 1.5, আসলে আনসার আসতেছে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এটা জন্য আসলে ক্যালকুলেটর প্রয়োজন হয় না, আপনি যদি তাও শিওর হতে চান আপনি করতে পারেন, এটা আসলে 1 অ্যাটমসফিয়ার। ওকে, পরের প্রশ্ন আমাদেরকে বলছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর কোনটা। হ্যাঁ, বায়ুমণ্ডলের 4টা স্তর আপনি সিরিয়ালি জানার কথা। সিরিয়ালি যদি আমরা হিসাব করি, প্রথমটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 1 নম্বর হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বরে হচ্ছে মেসোস্ফিয়ার, আর 4 নম্বর হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। ওকে, আচ্ছা তাপমাত্রা রেঞ্জ যদি আপনাকে বলি, ট্রোপোস্ফিয়ারে দেখা যায় কি টেম্পারেচারটা 15 থেকে আপনার অনেক সময় দেখা যায় যে প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর মেসোস্ফিয়ার যেটা, এটা দেখা যায় কি যে -50 ডিগ্রি সেলসিয়াস থেকে, আচ্ছা মেসোস্ফিয়ার কেন যাচ্ছে আমি, 2 নম্বরটা তো ট্রোপোস্ফিয়ার, 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, সরি মেসোস্ফিয়ার না, 2 নম্বর হচ্ছে মানে স্ট্র্যাটোস্ফিয়ার আর কি। এটা হয় হচ্ছে আপনার -50 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা প্রায় যায় হচ্ছে আপনার 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর তারপর হচ্ছে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে দেখা যায় কি 2 ডিগ্রি সেলসিয়াস থেকে এটা যায় হচ্ছে -92 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। হ্যাঁ, অনেক কম, -92 ডিগ্রি সেলসিয়াস। আবার তারপরে আবার থার্মোস্ফিয়ারে -92 ডিগ্রি সেলসিয়াস থেকে
এটা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়, হ্যাঁ, যেটা আসলে হিউজ। আপনি যদি একটু চিন্তা করেন এদের মধ্যে একটা প্যাটার্ন আছে, হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার 15 থেকে -50, মানে একটু তাপমাত্রা কমে গেছে। তাপমাত্রা -50 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপমাত্রা বেড়ে গেছে। তারপরে আবার 2 থেকে -92 আবার কমে গেছে, আবার -92 থেকে 1200 আবার বেড়ে গেছে, হ্যাঁ। তো এদের মধ্যে দেখেন মেসোস্ফিয়ার যেটা, এটাই সবচেয়ে কম, মানে -92 ডিগ্রি সেলসিয়াস। আর আপনাকে বলছে শীতলতম স্তর কোনটা, তার মানে আমাদের হচ্ছে মেসোস্ফিয়ার। তো জেনে রাখেন এখান থেকে আপনাকে দুটো জিনিস জানতে হবে। সবচেয়ে শীতলতম যেটা সেটা হচ্ছে মেসোস্ফিয়ার, আর সবচেয়ে উষ্ণ যেটা সেটা মূলত হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। সবচেয়ে উষ্ণ যেটা সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এ দুটো জেনে রাখেন। শীতলতম হচ্ছে মেসোস্ফিয়ার আর উষ্ণতম হচ্ছে থার্মোস্ফিয়ার, ওকে। আচ্ছা, তারপর দেখেন 16 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটা। ইতিমধ্যে আপনাকে ভ্যান ডার ওয়ালসের যে সমীকরণ আছে আমি আপনাকে করাইছি, হ্যাঁ, তো যার জন্য এটাকে আপনাকে আমি করাচ্ছি না। আমি আপনাকে ভ্যান ডার ওয়ালস সমীকরণটা লিখিয়ে দিই। পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি ইকুয়ালস হচ্ছে এনআরটি, হ্যাঁ। এখানে এন কি হবে, 16 গ্রাম হিলিয়াম গ্যাস, তাহলে আপনার এন হচ্ছে ডাব্লিউ বাই এম। তাহলে ডাব্লিউ হচ্ছে আপনার 16, আর এম হচ্ছে হিলিয়াম হচ্ছে কত, হিলিয়াম আণবিক হচ্ছে 4, তাহলে 4। আপনি করবেন কি, এই প্রত্যেকটা এন এর জায়গায় 4 বসায় দেখবেন, যেটা আসবে সেটা হচ্ছে আনসার, ঠিক আছে। আচ্ছা, ওকে। পরবর্তী প্রশ্ন চাই, আসলে 4 কোন জায়গায় আছে, পি প্লাস এন স্কোয়ার, এটাই মনে হয়। এটা কি না, এটা না, এখানে আবার এই পাশে 4 নাই। 16 এ ভি স্কোয়ার বি মাইনাস 4, হ্যাঁ, ক নাম্বারটা হচ্ছে উত্তর, হ্যাঁ। আচ্ছা, করেই দিলাম আসলে, করবো না বলতে করেই দিলাম। আচ্ছা, তারপর প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিডের ভূমিকা সবচাইতে কম, মানে কোনটা আসলে সবচাইতে নগণ্য আর কি। সাধারণত আপনার অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে হচ্ছে এসও এক্স আর হচ্ছে এনও এক্স, এরা আর কি, এরা মূলত হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। তো এসও এক্স থেকে মূলত সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস, আর এনও এক্স থেকে সাধারণত নাইট্রিক অ্যাসিড যেগুলো আছে সেগুলো উৎপন্ন হয় আর কি। তাহলে এরাই মূলত হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী আর কি। তো এদিকে আপনাকে যে অপশনগুলো দিয়ে দিছে, আবার যে কার্বন ডাইঅক্সাইডের যে ব্যাপার স্যাপারটা, কার্বন ডাইঅক্সাইড থেকে মূলত একটু টুকটাক অ্যাসিড বৃষ্টি ক্রিয়েট হয় আর কি। এইচসিএল যেটা, এটা আসলে অ্যাসিড বৃষ্টির জন্য খুবই কম দায়ী আর কি, মানে দায়ী না বললে চলে আর কি, ওকে। তারপর প্রশ্ন, অ্যাসিটিপিতে 48 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি কত জুল। অ্যাসিটিপি দ্যাট মিনস হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর 25 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 298 কেলভিন। তাহলে গতিশক্তি আসলে কত জুল, তো আমরা জানি গতিশক্তি ই সমান সমান হচ্ছে 3/2 এনআরটি। তো এখানে আপনার কি কি লাগবে, আপনার প্রথমে এন লাগবে, হ্যাঁ। তো অক্সিজেনের জন্য যদি আমরা এন বের করতে চাই, এন সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই এম। তো এখানে কতটুকু ডাব্লিউ, ডাব্লিউ হচ্ছে 48, আর আমাদের অক্সিজেনের ভর কত, অক্সিজেনের ভর হচ্ছে 32। তো আপনি যদি হিসাব করেন 16 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 3 × 16 = 48, 16×2 = 3/2, তার মানে আসলে হচ্ছে 1.5, হ্যাঁ, 1.5। আর টেম্পারেচার যেটা, টেম্পারেচার অ্যাসিটিপি তো ওটা 298 কেলভিন, ওকে। আমরা যদি এখানে বসাই 3/2 ইন্টু এন পাইসি হচ্ছে 1.5, আর তো 8.314 আমার জানা, আর টেম্পারেচার হচ্ছে আমাদের 298 কেলভিন। আবার দেখি আসলে কত আসে। 3/2 মানে হচ্ছে 1.5, এটা অনেকে জানেন যে 1.5 ইন্টু হচ্ছে আবার 1.5 ইন্টু 8.314 আবার ইন্টু হচ্ছে আমাদের 298, ওকে। তো আমাদের আনসার হচ্ছে 5574 পয়েন্ট, এটা আছে। আচ্ছা, 5574.53, মানে অনেকটা এরকম আর কি, যে 5.574 × 10⁻³ আর কি, এমন অপশন আছে, হ্যাঁ, যে 5.574 × 10⁻³। এটা হচ্ছে আপনার উত্তর, এত জুল আর কি। আচ্ছা, বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, হ্যাঁ, এটা মেনশন করতে হবে আপনাকে। উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে, টেম্পারেচার হাই আর নিম্ন চাপে প্রেসার লো। তাহলে খুব উচ্চ তাপমাত্রা একটা অপশন আছে, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। বাকি যেগুলো 0 ডিগ্রি সেলসিয়াস, নিম্ন তাপমাত্রা, একক তাপমাত্রা, এগুলো ঠিক না, হ্যাঁ। উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস হচ্ছে আপনার এই কি বলে আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করে আর কি। তারপরটা 273 কেলভিন তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান 0.04 লিটার হয়। বা আচ্ছা, ভি এর একক লিটার হয়, 1/v এর একক তো পার লিটার হওয়ার কথা। এখানে আসলে একটু মিস্টেক হয়েছে মনে হয়, আবার 1/v এর মান এত হলে চাপের মান কত, আচ্ছা একটা মিস্টেক এখানে। এখানে আসলে 1/v হবে না, এখানে হবে হচ্ছে ভি এর মান, হ্যাঁ।
শুধু আয়তনের মান হবে, কারণ এই এককটা লিটারে দেওয়া আছে আর কি। আর এই জায়গাতেও 1/v না আসলে, দ্বিতীয় ক্ষেত্রে আপনাকে ভি এর মান বা আয়তন যদি 0.035 লিটার হয়, তাহলে চাপের মানটা আসলে কত। আচ্ছা, তাপমাত্রা 273 কেলভিন, এটা প্রথমে যেটা দেওয়া ছিল এটাই, পরে তাপমাত্রার কোনো উল্লেখ নাই। তার মানে আমরা বলতে পারি তাপমাত্রাটা স্থির। আর তাপমাত্রা যদি আপনার স্থির থাকে, সেটা আসলে মূলত বয়লের সূত্র। তো বয়লের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে P1V1 ইকুয়ালস হচ্ছে আমাদের P2V2, হ্যাঁ। তো আমাদেরকে বলছে যে ভি এর মান যদি এত হয়, তাহলে চাপের মান কত, মানে অ্যাকচুয়ালি P2 এর মানটা কত আমার কাছে জানতে চাইছে। তাহলে আমরা বলতে পারি P2 সমান P1V1 ডিভাইডেড বাই V2। তাহলে যদি আমরা এখানে বসাই ডাটামাটা, P1 হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ভলিউম হচ্ছে 0.04 এত লিটার, আর V2 হচ্ছে আমাদের 0.035। ওকে, এবার যে সিম্পল ক্যালকুলেশন করি, দেখি কত আসে। 1 ইন্টু 0.04, 0.04 এটাই থাকবে, এটা থাকবে 0.035। আমাদের আনসার আসছে হচ্ছে 1.142। আচ্ছা, এমন অপশন কি আছে 1.142? আচ্ছা হ্যাঁ, এটা আছে 1.142 এত অ্যাটমসফিয়ার। তো আমাদের উত্তর হচ্ছে এটা, ক নম্বরটা। আচ্ছা, তারপর প্রশ্ন, HCl প্লাস HCO3 মাইনাস। এখানে দেখে বুঝতে পারতেছি আমরা HCl থেকে এটা হয়ে গেছে Cl মাইনাস। তো ও মূলত একটা মানে একটা হাইড্রোজেন প্রোটন মানে দান করে দিচ্ছে আর কি, হ্যাঁ। তো দান করার কারণে ও হচ্ছে অ্যাসিড। আর এ করছে কি, সেই প্রোটনটা গ্রহণ করে এই জায়গাতে আসছে, তার মানে সে ডেফিনেটলি হচ্ছে বেস। আচ্ছা, তো আমাকে বলছে এই বিক্রিয়ায় HCO3 টু মাইনাস, আসলে HCO3 টু মাইনাস না, HCO3 সিঙ্গেল মাইনাস হবে, HCO3 সিঙ্গেল মাইনাস হবে আর কি। এই যে HCO3 সিঙ্গেল মাইনাস, এটা কি হিসেবে আচরণ করছে আর কি। তো এটা বেজ হিসেবে আচরণ করছে, মানে ক্ষার হিসেবে আচরণ করছে, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, আপনাকে এখানে কিছু ডাটামাটা দিয়ে দিছে, তাপমাত্রা, তারপর 16 গ্রাম অক্সিজেন কিছু দেওয়া আছে, আবার 32 গ্রাম মিথেন আর কি। তো বলতেছে CH4 এর আংশিক চাপ গণনা করতে বলছে। তো আংশিক চাপ আসলে আমরা বের করি কিভাবে, মোল ভগ্নাংশের কনসেপ্ট দিয়ে। এখানে 16 গ্রাম অক্সিজেন, মানে আপনি বুঝতে পারতেছেন যে 32 গ্রাম অক্সিজেনে হয় 1 মোল। 16 গ্রাম অক্সিজেন মানে আসলে হচ্ছে আমাদের 0.5 মোল। আবার আপনি আবার জানেন যে CH4 এর ক্ষেত্রে 12 আর 4 হচ্ছে 16। 16 গ্রাম অক্সিজেন, এই 16 গ্রাম মিথেন মানে হচ্ছে 1 মোল। তাহলে 32 গ্রাম মিথেন মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 2 মোল, হ্যাঁ। তো আমাকে বলছে মোট চাপ গণনা করার জন্য। তাহলে আমি যদি মোট আংশিক চাপ গণনা করতে চাই, আপনাকে বলছে CH4 এর আংশিক চাপ গণনা করতে। তাহলে দেখেন, পার্শিয়াল প্রেসার অফ CH4 ইকুয়ালস CH4 এর উপস্থিত মোল সংখ্যা। CH4 কত মোল আছে এই জায়গায়, 2 মোল, তাহলে আমরা উপরে দিলাম হচ্ছে 2 মোল, ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। তো টোটাল মোল এখানে কত, 0.5 প্লাস হচ্ছে 2, মানে আসলে হচ্ছে আমাদের 2.5, ইন্টু হচ্ছে আমাদের মোট চাপ। এই মোট চাপ হচ্ছে 200 মিলিমিটার, তো আমরা ইন্টু দিলাম হচ্ছে 200, ঠিক আছে। আসলে দেখি আমরা কত থাকা উচিত। দেখি আমাদের 2 ইন্টু 200, 2 ইন্টু 200 মানে 400, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2.5, এটা হচ্ছে 160। 160 আসছে, 160 মিলিমিটার। 1 মিলিমিটার অপশনে আসছে না, যে 160 মিলিমিটার দিয়ে চলে আসছে। এটা আসছে মূলত হচ্ছে আপনার ওই যে ডাল্টনের যে আংশিক চাপ সূত্র আছে না, সেটার কনসেপ্ট থেকে। আচ্ছা, কোনটির প্রভাবে হাড় ভঙ্গুর হয় আর কি, মানে কোনটা আপনার যদি খাবার শৃঙ্খলে মিশে যায়, আপনার হাড়টা ভঙ্গুর হবে। এটা হচ্ছে মূলত হচ্ছে ক্যাডমিয়ামের জন্য আর কি। এটা কারণে একটা রোগ হয়, নাম খুব সম্ভবত ইটাই ইটাই আর কি, ইটাই ইটাই অথবা মিনামাতা, যে কোনো একটা হবে। এটা আপনাদের শর্ট সিলেবাসে নাই আর কি, হ্যাঁ। শর্ট সিলেবাসে নাই, তাই ওই জায়গায় দিয়ে চলে আসছে আর কি। আর 19 সালের ক্ষেত্রে, তো 19 সালে তো আপনার এই সম্মত ফুল সিলেবাসে ছিল। আচ্ছা, অ্যাসিটিপির পদ্ধতিতে চাপের মান কত? অবশ্যই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, হ্যাঁ। অ্যাসিটিপিতেও চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আপনার এই 100 কিলো প্যাসকেল, হ্যাঁ। 100 কিলো প্যাসকেল মূলত, আসলে যদি সঠিক মান বলতে চাই 101.325 আর কি, বাট 100 কিলো প্যাসকেল এটা ধরা যায়, সমস্যা হয় না। আচ্ছা, তারপর প্রশ্ন, কোনটা উভধর্মী, মানে কোনটা হচ্ছে আপনার অ্যাসিড ক্ষার দুইটার মতো আচরণ করবে। এটা হচ্ছে বাইসালফেট, এটা মূলত হচ্ছে বাইসালফেট। কিভাবে বাইসালফেট, কারণ বাইসালফেট একটা প্রোটন গ্রহণও করতে পারে, একটা প্রোটন দিতেও পারবে। এই যে দেখেন, আপনার বাইসালফেট যদি সে একটা প্রোটন গ্রহণ করে, তাহলে হয়ে যাবে হচ্ছে H2SO4। আর যদি একটা প্রোটন দান করে দেয়, তাহলে হয়ে যাবে হচ্ছে SO4 2 মাইনাস। তো এই জন্য আপনার এটা হচ্ছে উভধর্মী, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 গ্রাম হিলিয়ামের গতিশক্তি কত জুল? আপনি তো জানেন, এই সমান হচ্ছে 3/2 nRT। এটা আপনি করে ফেলবেন, হ্যাঁ, বাইরে কাজ করে ফেলবেন, এন বের করবেন, RT দিয়ে গুণ করে ফেলবেন। আচ্ছা, 0.2425 মোল একটি গ্যাস
এত চাপে এত লিটার আয়তনের পাত্রে আছে, কক্ষ তাপমাত্রায় কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ গ্যাসের মতো আচরণ করবে, মানে আপনার টেম্পারেচার চাইছে আর কি। তো সমস্ত ডাটা মাটা দেওয়া আছে, আপনার মোল দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, তো কত তাপমাত্রায় আর কি। তো এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে, আবার আদর্শ গ্যাসের কথা মতো বলছে তো, তাহলে আমরা বলতে পারি টিভি সমান সমান হচ্ছে এনআরটি। হ্যাঁ, তো সেখানে যদি আমরা টি বের করতে চাই, টি সমান সমান হচ্ছে পিবি ডিভাইডেড বাই এনআর। তো আমরা এখানে বসাই পি। পি কতটুকু চাপ? চাপ হচ্ছে 24.63, এটাই যে প্রশ্ন দেওয়া আছে 24.63। আচ্ছা, ইন্টু ভলিউম কতটুকু? ভলিউম হচ্ছে 0.5। আর এন আপনাকে কত বলছে? 0.25 মোল, তাহলে হচ্ছে 0.25। আর এর মান বসা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার ওকে, 0.0821। দেখি আমরা কত আসে। 24.63 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.25 ইন্টু হচ্ছে আমাদের 0.0821। আচ্ছা, 600 আসতেছে বরাবর, বরাবর 600 কেলভিন। ঠিক আছে, হ্যাঁ, যে আমাদের অপশনে আছে 600 কেলভিন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন আমাদের বলছে পানি জলে হু কর্তৃক অনুমোদিত পিএইচ এর মান কত। হ্যাঁ, তো আপনার হু কর্তৃক বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা কর্তৃক পিএইচ এর মান হচ্ছে 6.5 থেকে 8.5। আপনি বই রিডিং পড়লে এই মানটা পেয়ে যাবেন। হ্যাঁ, যেটা মূলত হচ্ছে আপনার ওই পিএইচ 7, যেটা 7-এর কাছাকাছি আর কি, 6.5 থেকে 8.5। এমন অপশন আছে না? হ্যাঁ, 6.5 থেকে 8.5, মানে সামান্য অ্যাসিডিক হতে সামান্য পরিমাণের বেসিক আর কি। হ্যাঁ, তারপর প্রশ্ন CO2, আচ্ছা এটা কার্বন ডাইঅক্সাইড হবে, সুন্দর কার্বন ডাইঅক্সাইড হবে, CO2 করে দেওয়া তো এটা কার্বন ডাইঅক্সাইড হবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি চাপ বায়ুমণ্ডলে কেউ কত? আপনার কাছে সন্ধি চাপ চাইছে। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সন্ধি চাপ হচ্ছে 72.9 এত অ্যাটমসফিয়ার। ঠিক আছে, 72.9 এত অ্যাটমসফিয়ার। আর একটা জিনিস জেনে রাখেন, সন্ধি চাপ জিনিসটা মূলত কি। মানে সন্ধি চাপ হচ্ছে আপনার কোনো গ্যাসকে যদি আমরা আসলে তরল বানাতে চাই, তো মিনিমাম যেই প্রেশারটা তাকে অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম যেই প্রেশারটা দিয়ে আপনার আমাদের এই গ্যাসটাকে লিকুইড করতে হয়, সেটাকে বলা হয় সন্ধির চাপ। আপনি এর চাইতে বেশি চাপ প্রয়োগ করতে পারেন, ওই বেশি চাপ প্রয়োগ করলে সেটা আরো ইজিলি তরল হয়ে যাবে। বাট এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে 72.9 এত অ্যাটমসফিয়ার চাপ আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। আপনি যদি এটার কম চাপ অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কখনোই এই গ্যাসটা তরলে পরিণত হবে না। ঠিক আছে, তো এই চাপটাকে মূলত বলা হয় হচ্ছে সন্ধির চাপ, বা অনেক সময় বলা হয় ক্রান্তির চাপ। হ্যাঁ, বা অনেক সময় বলা হয় ক্রিটিক্যাল প্রেসার। বেশ কয়েকটা নাম আছে, সন্ধির চাপ, ক্রান্তির চাপ, বা অনেক সময় বলা হয় ক্রিটিক্যাল প্রেসার। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, এটা তো আপনার জানার কথা। প্রত্যেকটা জারণ সংখ্যা বের করতে হবে আমাদেরকে। জারণ সংখ্যা বের করে যার জারণ সংখ্যা কম হবে সেটাই হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, তো তারপরের কনসেপ্ট হচ্ছে যদি আপনার দুইটা জারণ সংখ্যা সেম হয়ে যায়, যেমন আপনার এই জিনিসগুলো আপনাকে আমি অনেকবার দেখাইছি, এই নাইট্রিক অ্যাসিডের এটা হচ্ছে +5, তারপরে পারক্লোরিক অ্যাসিডের এটা হচ্ছে +7, সালফুরিক অ্যাসিডের এটা হচ্ছে +6, আর H3PO3 যেটা এরও হচ্ছে 4 দুগুণ আর এটা +5। হ্যাঁ, আমরা জারণ সংখ্যা বের করছি, কেন্দ্রীয় মূল জারণ সংখ্যা বের করছি। এখন এই দুইটার মধ্যে দুইটা হচ্ছে সমান, +5 +5। আবার এই দুইটার মধ্যে নাইট্রোজেনের যে তড়িৎ ঋণাত্মকতা, ওইটার মান হচ্ছে আবার এটা থেকে বেশি। তার মানে নাইট্রোজেন হচ্ছে বেশি শক্তিশালী। নাইট্রোজেন যদি শক্তিশালী হয় তার মানে কি, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড। H3PO4 যেটা, এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিড। ওকে, তারপর প্রশ্ন আমাদের আহ অনুবন্ধী অ্যাসিড ও ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কি। মানে একটা অনুবন্ধী অ্যাসিড আর একটা ক্ষারক যুগলের মধ্যে পার্থক্য কোন জায়গায়? আপনার পার্থক্য হচ্ছে শুধুমাত্র একটা প্রোটন এর। হ্যাঁ, শুধুমাত্র একটা প্রোটনের পার্থক্য। আমাদের প্রোটন কি আছে না? হ্যাঁ, প্রোটন। কারণ দেখেন আপনার একটা ক্ষারক যদি আপনার একটা প্রোটন গ্রহণ করে, তো গ্রহণ করার পর দেখা যায় কি, তার অবস্থাটা এমন দাঁড়ায় যে সে আর একটা প্রোটন দান করতে পারে। তো দান করতে পারে, সে মধ্যে একটা অনুবন্ধী অ্যাসিড হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ মনে করেন হচ্ছে অ্যামোনিয়া, এটা একটা প্রোটন গ্রহণ করছে, তো গ্রহণ করে সে হয়ে গেছে হচ্ছে NH4+। এটা কিন্তু বেস, এটা হচ্ছে বেস, কারণ সে একটা প্রোটন গ্রহণ করছে। তো বেস থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিড, এই সি দিয়ে বুঝলাম কনজুগেট অ্যাসিড। এই NH4+ যেটা, সে এখন চাইলে একটা H+ দান করতে পারে। হ্যাঁ, সে চাইলে এখন একটা H+ দান করতে পারে, তো এই জন্যই সে এখন হচ্ছে কনজুগেট অ্যাসিড, মানে অ্যাসিডের মতো আচরণ করবে। এটার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র একটা H+ আয়ন। ওকে, আচ্ছা, 33°C তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ কত মিটার/সেকেন্ড? আরএমএস বেগের ফর্মুলা তো আমরা জানি, CRMS সমান সমান √3RT/m। এখানে সতর্ক থাকবেন, এমটা যেন অবশ্যই কেজিতে হয়, যেন অবশ্যই কেজিতে হয়। আচ্ছা, তো যদি আমরা বসাই √3 ইন্টু 8.314 ইন্টু, আচ্ছা 33°C তো আপনার সাথে দেন হচ্ছে
প্লাস 273, এটা আসবে হচ্ছে 310 কেলভিন, এটা আসবে হচ্ছে 310 কেলভিন। তাহলে ইনটু হচ্ছে 310 ডিভাইডেড বাই আমাদের নাইট্রোজেন, তো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28। মনে রাখতে হবে এটা অবশ্যই আপনাকে কেজিতে নিতে হবে, হ্যাঁ অবশ্যই আপনাকে কেজিতে নিতে হবে। চলো আমরা ক্যালকুলেশন করি। আচ্ছা, এখানে একটা রুট ওভার দিতে হবে না, রুট ওভার দিয়ে পরে দিলাম। তাহলে 3 ইন্টু 8.314 ইন্টু হচ্ছে 310 আর ডিভাইড বাই হচ্ছে 28 ইন্টু 10⁻³ তো আমাদের এখানে আসছে হচ্ছে 525.49। ঠিক আছে, 525.49 এমন অপশন কি আছে? 525, আচ্ছা এই যে এটা আছে ক্লোজ 522। তো এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে নিতেছি। যে ফ্ল্যাকচুয়েশনের কারণ হচ্ছে এই যে এই আর এর মানটা হয়তো বা আমরা ওদের ইচ্ছা মতো ধরে নিই আর কি, সেজন্য। আচ্ছা, তারপর প্রশ্ন 141, 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? হ্যাঁ, তো মোল ভগ্নাংশ বের করার জন্য আমাকে প্রথমে করতে হবে কি যে আসলে এগুলোর মধ্যে হচ্ছে আপনার মোল বের করতে হবে, আসলে কোনটার মোল আসলে কত। ছোট প্রশ্ন, বাট একটু আপনাকে টুকটাক ক্যালকুলেশন করে নিতে হবে আর কি। হ্যাঁ, তো আমি দেখার পর ক্যালকুলেশন করে দিচ্ছি। তো অক্সিজেনের যে মোল সংখ্যা যেটা, এটাকে 32 দিয়ে ভাগ দিই। দ্রুত করি। হ্যাঁ, অক্সিজেনের এটা ভাগ দিলাম হচ্ছে 32 দিয়ে, ওই যে আমরা জানি এন সমান হচ্ছে ডাব্লিউ বাই এম, ভর বাই আণবিক ভর, সেই কনসেপ্টে। আর কার্বন ডাইঅক্সাইডকে ভাগ দিলাম হচ্ছে 44 দিয়ে। তো এদের মোল কত হয় সেটা আমি দেখি। তো এই জায়গাতে মোল আসতে হচ্ছে, ক্যালকুলেশন করি আমরা, 1.032 ডিভাইডেড বাই, আচ্ছা ক্যালকুলেটর এই পাশে নিয়ে আসি। ওকে, এটা কই চলে গেল? আচ্ছা, এখানে হচ্ছে 1.032, 1.032 ডিভাইড বাই হচ্ছে আমাদের 32, এটা আসছে হচ্ছে 0.03225, 0.03225। আচ্ছা, আর এই জায়গাতে যেটা আসছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দেখি আমরা কত আসে, 0.573 ডিভাইড বাই হচ্ছে, আচ্ছা এটা ডিভাইডেড বাই 44, এটা হচ্ছে 0.013, 0.013। ওকে, আচ্ছা তো আমাদেরকে আসলে বলছে কি, আমাদেরকে বলছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত। তো কার্বন ডাইঅক্সাইডের উপস্থিত মোল সংখ্যা হচ্ছে 0.013, তাহলে আমরা উপস্থিত মোল সংখ্যা বসাচ্ছি, which one is 0.013, 0.013 ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 0.03225 আর প্লাস হচ্ছে 0.013। ঠিক আছে, তো আমরা এদেরকে যোগ করি, তো যোগ করে হিসাব করে দেখি কত আসে ক্যালকুলেটর। আচ্ছা, একটু জুম ইন করি পাশে। উপরে হচ্ছে আমাদের 0.013 আর নিচে হচ্ছে 0.03225 প্লাস 0.013। আচ্ছা, তো আমাদের এখানে আনসার আসছে হচ্ছে 0.287। ওকে, এমন কি আছে না? হ্যাঁ, এই যে এখানে আছে দেখেন 0.287। তো একটু ঠান্ডা মাথায় ধৈর্য ধরে মূল সংখ্যা বের করে পরে করতে হবে, এগুলো আপনাকে ভর দেওয়া আছে। হ্যাঁ, তো ভর থেকে প্রথমে আমরা মূল সংখ্যা বের করছি, মূল সংখ্যা থেকে তারপর আপনার মূল ভগ্নাংশের যে কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, অ্যাসিটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের মান কত, এটা আপনারা করবেন। আরএমএস ইকুয়ালস ছোট বা 3RT ডিভাইডেড বাই এম। তো যদি এখানে অ্যাসিটিপি বলছে মানে 25°C, তার মানে হচ্ছে 298 কেলভিন। আর অক্সিজেনের আণবিক ভর যেটা আপনি জানেন, যেটা আসলে হচ্ছে কত, এটা 32। হ্যাঁ, কেজিতে নিতে হবে কিন্তু, তার ইন্টু 10⁻³ তো কেজি, আপনাকে অবশ্যই এটা কেজিতে নিতে হবে। আর এই ম্যাথটা মনে হয় আমরা আগে একবার করছি। হ্যাঁ, যদি ভুল না করে এটা আনসারটা 481 হওয়ার কথা অ্যাসিডিপিতে, মানে 25°C 481-এর কাছাকাছি হয় আর কি। আচ্ছা, তারপর প্রশ্ন আমাদের 143 প্রশ্ন, বায়ুমণ্ডলে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার মানে হচ্ছে 2 নম্বর স্তরটা। হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ারের এটার বাংলা হচ্ছে আপনার ওজোন স্তর। হ্যাঁ, বাংলার নাম হচ্ছে ওজোন স্তর। তো আপনি বুঝে যাওয়ার কথা আসলে এই স্তরের প্রধান উপাদান কি, প্রধান উপাদান হচ্ছে আসলে আমাদের ওজোন। ওকে, আচ্ছা 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণের সেম এমসিকিউ আপনাকে আমি দেখাইছি কিছুক্ষণ আগে, আপনি পুরো ভিডিও দেখলে সেখান থেকে জানার কথা। আপনার লাগবে কি, লাগবে হচ্ছে শুধু এন এর মান। হ্যাঁ, তো 8 গ্রাম হিলিয়াম গ্যাস, এখানে আসলে মোল সংখ্যা হচ্ছে 2 মোল। আপনি হিসাব করে দেখেন এন সমান সমান ডাব্লিউ বাই এম, আর হিসাব করা লাগেও না, 4 গ্রামে যদি হয় হচ্ছে 1 মোল,
তাহলে R গ্রামে অবশ্যই হচ্ছে 2 মোল। তো আপনি ভ্যান ডার ওয়ালস সমীকরণ ইউজ করে জাস্ট বসায় দিবেন। আচ্ছা, 145 কোনটা সঠিক, মানে কোন গ্রাফটা আমাদের সঠিক দেখাচ্ছে আর কি। আচ্ছা, এখানে ভি এর সাথে টি, এখানে এই জায়গায় ছেদ করছে, মানে মূল বিন্দুতে ছেদ করে নাই, এটা সঠিক না। আচ্ছা, তাপমাত্রার সাথে আয়তন হচ্ছে সমানুপাতিক, হ্যাঁ এটা অবশ্যই সঠিক। এটা অবশ্যই সঠিক, এটা চার্লসের সূত্রের গ্রাফ আর কি, যে আপনি যদি তাপমাত্রা যদি বাড়ান তার আয়তন বাড়তে থাকবে, ঠিক আছে। এটা যদি সঠিক পেয়ে গেছি, বাকিগুলো সঠিক পাওয়ার চান্সেস মনে হয় না আছে, তো একটু টেস্টিফাই করে দেখি। আচ্ছা, চাপের সাথে আয়তনের সম্পর্ক, আপনি চাপ যদি বাড়ান আয়তন কমবে, হ্যাঁ এরকম সমানুপাতিকভাবে বাড়বে না, চাপ বাড়ালে আয়তন বাড়বে, এটা কখনো পসিবল না, তার এটা সঠিক না, এটা ভুল, এটা ভুল। আচ্ছা, ভি এর সাথে 1/p এর সম্পর্ক কিরকম? তো নর্মালি দেখেন, ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/p, ভি প্রপোর্শনাল টু হচ্ছে 1/p। তাহলে আমাদের ভি হচ্ছে আমরা একটা চলক নিছি, এই জায়গায় এদিক বরাবর আমরা চলক ভি নিছি, তার মানে এটা হচ্ছে আমাদের ওয়াই। আর এই জায়গাতে আমরা নিছি হচ্ছে 1/p, তো ওয়াই যেহেতু 1/p নিছি, তাহলে এই পুরোটাকে আমরা বলতে পারি হচ্ছে এক্স। তাহলে আমাকে বলতে পারি না যে ওয়াই প্রপোর্শনাল টু আসলে হচ্ছে এক্স? বলা যেতেই পারে, আসলে এটাও সঠিক উত্তর, হ্যাঁ এটাও সঠিক উত্তর। তো দুইটা সঠিক উত্তর দিয়ে দিছি এই জায়গাতে, আপনাকে জাস্ট এখানে কোনো অপশন রাখছে, অপশন রাখে নাই, তো এগুলো আসলে কিছু এরর, হ্যাঁ টুকটাক মিস্টেক হয়ে যায় আপনার যখন প্রশ্ন বানায়, একটু টুকটাক প্রশ্ন হয়ে যায় আর কি। তো দুইটা আসলে সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। এখন যদি আপনি 100% ভাবে সঠিক করতে চান, তাহলে একটু বিপদে পড়ে যাবো আর কি আমরা, কারণ আসলে দুইটার মধ্যেই দেখেন এই জায়গায় ডট ডট চিহ্ন দেয় নাই, হ্যাঁ এখানে আসলে ডট ডট চিহ্ন দেওয়া ছিল, কারণ দেওয়া উচিত ছিল একটা থিওরিটিক্যালি শূন্য হয়, বাট অ্যাকচুয়ালি শূন্য হয় না, ওকে। আচ্ছা, তারপর আমরা যাই, তারপর আমরা যাই 140 নাম্বারটা, তাপমাত্রা স্থির থাকে কার সূত্রে? দেখেন তাপমাত্রা স্থির থাকে হচ্ছে বয়লের সূত্রে, কারণ বয়লের সূত্রে তাপমাত্রা স্থির থেকে আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্রে চাপ স্থির থাকে, তাহলে এটা সঠিক না। অ্যাভোগাড্রোর সূত্রে, হ্যাঁ অ্যাভোগাড্রোর সূত্রে আপনার তাপমাত্রা স্থির থাকে, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3। আচ্ছা, তারপরে এটা কত নাম্বার হবে? 146, 147। আদর্শ গ্যাসের জন্য নিচের কোনটা সঠিক? দেখেন ভি আর পি, এখানে ভি আর পি দিছে, তাহলে আয়তন আর হচ্ছে চাপ কিরকম পরস্পরের ব্যস্তানুপাতিক, এই জন্য গ্রাফগুলো দেখেন একটু বাঁকা বাঁকা, হ্যাঁ এটা বলের সূত্রের গ্রাফ, এটা সঠিক। তারপরে ভি আর হচ্ছে 1/p, তো এটা আসলে সমান হবে না, এই জায়গায় যদি পিবি থাকতো, যদি এখানে পিবি থাকতো তাহলে এটা কনস্ট্যান্ট হইতো, হ্যাঁ তাহলে এটা আদর্শ গ্যাসের গ্রাফ না। তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক সমানুপাতিক, হ্যাঁ আপনি তাপমাত্রা যদি বাড়ান আয়তন বাড়বে, সিম্পল হিসাব, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাহলে এটাও সঠিক উত্তর। তাহলে কোন গ্রাফটা সঠিক? সঠিক হচ্ছে আমাদের 1 ও 3, সঠিক হচ্ছে আমাদের 1 ও 3, যেটা আসলে হচ্ছে কত নাম্বার? 147 হবে না? হ্যাঁ 147-এর 1 ও 3। সামনে মুখ করি, তারপর প্রশ্ন আমাদের কি বলছে? তারপর বলছে যে তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তন হয় কোনটিতে? তাপমাত্রার সাথে আয়তন, মানে তাপমাত্রার সাথে আয়তন সম্পর্ক এরকম, টি প্রপোর্শনাল টু হচ্ছে ভি, এটা অবশ্যই চার্লসের সূত্র, হ্যাঁ চার্লসের সূত্র আমাকে মূলত বলছে যে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে তার আয়তনটা বাড়বে, মানে এরকম আর কি, ভি প্রপোর্শনাল টু টি আর কি। এই তাপমাত্রার সাথে আয়তনটা হচ্ছে এই সমানুপাতিক, এটা না, এটা বলে আসলে কেমন জানি দেখায় আর কি। তো আমরা বললাম হচ্ছে ভি প্রপোর্শনাল টু হচ্ছে টি। আচ্ছা, তারপর প্রশ্ন 149 নাম্বারটা, নিচের গ্রাফটা কোন সূত্রকে সমর্থন করে? নিচের গ্রাফটা কোন সূত্রকে সমর্থন করে? দেখেন ভি আর এদিকে হচ্ছে 1/p, হ্যাঁ তো 1/p রে আমরা এরকম নিছি, তো নর্মালি মেইন সূত্রটা কিরকম ছিল? মেইন সূত্র ছিল হচ্ছে ভি প্রপোর্শনাল টু 1/p। তো আপনি এই জায়গায় এই ওয়াই অ্যাক্সিস বরাবর ভি নিছেন, তার মানে এদিক বরাবর হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু, আর এক্স অ্যাক্সিস বরাবর আপনি নিছেন হচ্ছে পি ইনভার্স মানে 1/p, তাহলে এই 1/p পুরোটাকে আপনি নিয়ে নিছেন, এটা আসলে হচ্ছে ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এই জায়গায় চলক আসলে পি না, চলক হচ্ছে 1/p, হ্যাঁ তাহলে এটা আসলে কি সমানুপাতিক লেখচিত্র না, দ্য ওয়াই প্রপোর্শনাল টু এক্স, তাহলে এটা মূলত হচ্ছে আমাদের বয়লের সূত্র, ঠিক আছে। 149 যেটা, এটা মূলত হচ্ছে আমাদের বয়লের সূত্র। আচ্ছা, তারপরে আজকের লাস্ট প্রশ্ন, আজকে নাসের মূলত চ্যাপ্টার লাস্ট প্রশ্ন, 17 সাল পর্যন্ত করলে আশা করি হোপফুলি এনাফ, হ্যাঁ এরপরে আপনার আশা করি আর লাগবে না। দেখেন বাইকার্বনেটের অনুমতি খারাপ কোনটা, এই প্রশ্নটা আপনার কাছে রইলো, আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনি জানার কথা যে অনুবন্ধী খারাপ আসলে কি হয়, একটা প্রোটন যোগ করলে নাকি আসলে একটা প্রোটন বিয়োগ করে দিলে, ঠিক আছে। চিন্তা করুন, চিন্তা করে আমাকে উত্তরটা একটু বলেন। আচ্ছা, আমি আশা করি আপনার সঠিক উত্তরই বলছেন, যে আমরা যদি একটা প্রোটন এখান থেকে বাদ দিয়ে দিই, হ্যাঁ যদি একটা প্রোটন সরাই দিই,
তাহলে আমরা অনুবন্ধী খারাপ পাবো। ওকে, তো যদি আমরা এখান থেকে একটা প্রোটন সরায় দিই, তাহলে আসলে কি হবে, HCO3 মাইনাস যদি একটা প্রোটন সরায় দেন, এটা হয়ে যাবে হচ্ছে CO3 2 মাইনাস। তো CO3 2 মাইনাস বা কার্বনেট এই জায়গায় আছে না? হ্যাঁ আছে। এটা CO2 2 মাইনাস দিছে, আসলে CO2 2 মাইনাস না, এটা আসলে CO3 2 মাইনাস হওয়ার কথা। CO3 2 মাইনাস, 3 নম্বর যেটা আছে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, এখানে আসলে আর অনেকগুলো রাখছি আমরা, তো ঢাকা বোর্ডের 17 সালে আর লাগবে না, যে কটা আপনাকে করছি হোপফুলি এগুলো করলে আপনার জন্য এনাফ হয়ে যাবে। আর সামনের সময়ও কম, তো আপনি দ্রুত একটু ওয়ান শটের মতো করে দ্রুত দেখে নিলে আপনার জন্য একটু ইজি হবে আর কি। তো আজকে এই পর্যন্তই, এই চ্যাপ্টার আমরা শেষ করতেছি জায়গায় পরিবেশ রসায়ন। তা আপনার যদি উপকারে থাকে চেষ্টা করুন ভিডিওটা লাইক করার জন্য, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করলে খুশি হবো আর কি। আর যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে তাদেরকে আপনি মেনশন করতে পারেন বা আমাদের চ্যানেলটা রেফার করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।